আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাকরের প্রেম গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তামিমের কথা শুনে নিশি ভ্যাবাচেকা খেয়ে গেল, সাথে ভাবনায় পড়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলো ওর কথাটার মানে কি। ও কি জানে না যে ওকে আজ রাতেই কাজ থেকে বের করে দেওয়া হবে, নাকি এইটা জেনেও এখন দুঃখে কথাটা বলছে। আজ রাতেই ওকে কাজ থেকে বের করে দেওয়া হবে, এরপর ওকে আমাদের বাসাতেই কাজ করতে হবে, সাথে আমার বডিগার্ড হিসাবেও। এর জন্যই হয়তো এই কথাটা বলছে। মায়া বলল, নিশি, এই নিশি। নিশি নিশি ভাবনা থেকে বেরিয়ে বলল, হ্যাঁ কে? মায়া বলল, আরে আমি। এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাসনি? কি ভাবছিলি এতক্ষণ? নিশি বলল, কই কি ভাবছিলাম, কিছুই না। মায়া বলল, তো বসে আছিস কেন, খাওয়া শুরু কর। নিশি বলল, ও হ্যাঁ ভুলেই গিয়েছিলাম। তারপর তারা দুজন খাওয়া শুরু করলো। খেতে খেতে দুইজন মিলে অনেকক্ষণ গল্প করলো। এক সময় তাদের খাওয়া শেষ হলো। মায়া আর নিশি উঠে পড়ে। এরপর মায়া তার আব্বুকে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মায়া আর নিশি দুইজন যার যার বাসায় চলে গেল। রাত্রেবেলা সারাদিন কাজ করে তামিম রাত 9টায় বাসায় এসে ফিরল। বাসায় এসে প্রথমে সে ফ্রেশ হয়ে নিল, এরপর তার আম্মুকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাবার খেয়ে তামিম তার রুমে গেল আর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আজকেও তামিম অনেক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে। তাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে তার আম্মু এসে বললেন, আজকেও এত সকাল ঘুম থেকে উঠে পড়লি? তাই এত সকাল সকাল কেন উঠলি শুনি? তামিম বলল, কাজে যাব তাই। তামিমের আম্মু বলল, কিন্তু তোর কাজ তো দুপুরে। তামিম বলল, হাসান স্যারের বাসায় কাজে যাব এখন। তামিমের আম্মু বলল, তোকে না গতকাল বললাম ওইখানে আরো কিছুদিন পর যাবি? তামিম বলল, হ্যাঁ, কিন্তু আজ একটা দরকারে যাব, সাথে কাজও করে আসবো। তামিমের আম্মু বলল, কি দরকার? তামিম বলল, হাসান স্যারের থেকে যে 3000 টাকা নিয়েছিলাম সেইটা ফিরিয়ে দিতে যাচ্ছি। তামিমের আম্মু বলল, ফিরিয়ে দিতে যাচ্ছিস মানে? তুই 3000 টাকা পেলি কোথায়? তামিম বলল, আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওইখানে মালিকের মেয়ে আমার সাথেই পড়ে। মেয়েটা খুব ভালো, সেই তার বাবাকে বলে আমাকে 3000 টাকা দিয়েছে। তামিমের আম্মু বলল, তাই এই টাকা কি আর ওনাকে ফেরত দিতে হবে না? তামিম বলল, মাস শেষ হলে যে টাকা পাবো ওই টাকা থেকে এই টাকা দিয়ে দিব। তামিমের আম্মু বলল, আচ্ছা তাহলে তাই করিস, এবার তাহলে তুই যা। তামিম বলল, আচ্ছা। তারপর তামিম তার বাসা থেকে বেরিয়ে হাসান চৌধুরীর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রায় কিছুক্ষণের মধ্যে সে হাসান চৌধুরীর বাসায় চলে আসলো। বাসায় ঢুকে সে হাসান চৌধুরীর কাছে চলে আসলো। হাসান চৌধুরী তখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন। তামিম ওনাকে সালাম দিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। হাসান চৌধুরী বলল, কিরে এতদিন কোথায় ছিলি? তামিম বলল, একটু অসুস্থ ছিলাম স্যার। হাসান চৌধুরী বলল, এতদিন কেউ অসুস্থ থাকে নাকি? কাজে না আসার বাহানা, তাই না? তামিম বলল, না স্যার তেমন কিছু না। হাসান চৌধুরী বলল, বুঝি তো, এবার যা আর ঘরের কাজ কর গিয়ে। তামিম বলল, স্যার এই নেন আপনার 3000 টাকা। হাসান চৌধুরী বলল, কিসের টাকা এগুলো? তামিম বলল, ওই যে আপনার থেকে কিছুদিন আগে টাকা নিয়েছিলাম নিশি ম্যাডামের বডিগার্ড হওয়াতে, এটা সেই টাকা। হাসান চৌধুরী বলল, কিন্তু টাকাগুলো ফিরিয়ে দিচ্ছিস কেন? তামিম বলল, কারণ আমি আর নিশি ম্যাডামের বডিগার্ড হিসাবে কাজ করতে পারবো না তাই। হাসান চৌধুরী বলল, কেন পারবি না? তামিম বলল, আমাকে অন্য আরেকটা জায়গায় কাজ করতে হয়, তাই আমি আর ওনার বডিগার্ড হিসাবে থাকতে পারবো না। হাসান বলল, আর কোথায় কাজ করিস তুই? তামিম বলল, একটা রেস্টুরেন্টে। হাসান চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, যা তাহলে এখন। তামিম আর কিছু না বলে সেখান থেকে চলে আসলো। এরপর বাসার কাজে লেগে পড়লো। সব কাজ শেষ করে তামিম আবার নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে তামিম ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে তামিম শুভর দেখা পেয়ে গেল। শুভকে নিয়ে তামিম ক্লাসের দিকে যাচ্ছে, অমনি কোথা থেকে জানি নিশি এসে তাদের পথ আটকে দাঁড়ায়। নিশি বলল, কিরে শুনলাম তুই নাকি আমার বডিগার্ড হিসাবে কাজ করবি না, আর এর জন্য যে আব্বু তোকে টাকা দিয়েছিল সেটাও ফিরিয়ে দিয়েছিস? তামিম বলল, জি আপনি ঠিকই শুনেছেন। নিশি বলল, রেস্টুরেন্টের কাজটা তো হাতছাড়া হলোই, তার উপর আবার এই কাজটাও ছেড়ে দিলি, এখন তোর ফ্যামিলি চলবে কি দিয়ে? তামিম বলল, উপরওয়ালা যেভাবে চালাবেন সেভাবেই চলবে, আপনাকে এই বিষয়ে ভাবতে হবে না, না হলে মাথায় যে কয়টা চুল আছে সব কয়টা পেকে যাবে। নিশি বলল, তোর তো সাহস কম না, তুই আমার সাথে ঠাট্টা করিস? বলেই তামিমকে মারার জন্য হাত উঠালো, আর অমনি তামিম নিশির হাতটা ধরে ফেললো। তামিম বলল, মিস নিশি, আমি এখন আর আপনার বডিগার্ড না যে আপনি আমাকে মারবেন, বকবেন, আর আমি আপনাকে কিছুই বলবো না। এখন আপনি চাইলেও আমাকে কিছুই করতে পারবেন না। অনেক সহ্য করেছি আপনার অত্যাচার, কিন্তু আর নয়। নেক্সট টাইম আমার সাথে আর টক্কর নিতে আসবেন না, না হলে অবস্থা একদম খারাপ করে ছাড়বো বলে দিলাম। বলে নিশিকে হালকা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল। তারপর তামিম শুভকে নিয়ে সেখান থেকে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে দুইজন একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। এইদিকে নিশি আগের জায়গায় দাঁড়িয়ে থেকে তামিমের উপর রাগে ফুটছে, আর মনে মনে বলছে, তোর খুব সাহস বেড়েছে তাই না? দাঁড়া, তোর সাহস আমি বের করব। মায়া বলল, কিরে ছেলেটা তো তোকে একদম ধুয়ে দিল, বলেই মিটমিট করে হাসতে লাগলো। নিশি বলল, ওই চুপ, হাসবি না একদম। বেটা তো টাকা পেলো কোথায়, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। নিশ্চয়ই কারো থেকে চেয়ে এনেছে, নাইলে এই ছেলে এত টাকা পাবে কিভাবে? এই তোর আব্বুর থেকে ও টাকা নেয়নি তো?
মায়া বলল, আরে ও আমার আব্বুর থেকে টাকা নেবে কি করে? ওকে তো আব্বু গতকালই কাজ থেকে বের করে দিয়েছেন। নিশি বলল, হ্যাঁ তাই তো, তাহলে এই বেটা এত টাকা পেল কোথায়? মায়া বলল, এইসব ভেবে তোর কি লাভ, চল এখন ক্লাসে যাই। নিশি বলল, আচ্ছা চল। তারপর নিশি আর মায়াও সেখান থেকে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তারা দুইজন একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। তামিম নিশির দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। এটা দেখে তামিমের প্রতি আরো খেপে গেল। নিশি মনে মনে বলছে, দাঁড়াও চান্দু, তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে আরম্ভ করলেন। আজ স্যার ক্লাসের সবাইকে একটা একটা করে প্রশ্ন করছেন আর ছাত্রছাত্রীরা সেটার উত্তর দিচ্ছে। এইভাবে স্যার নিশিকে একটা প্রশ্ন করলেন, কিন্তু নিশি সেটার উত্তর দিতে পারলো না। আর তামিমকে একটা প্রশ্ন করলো আর তামিম সেটা সঠিক উত্তর দিতে সক্ষম হলো। তামিম সঠিক উত্তর দেওয়াতে নিশি তামিমের উপর আরো খেপে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল যে ভার্সিটি শেষে সে তামিমকে একটা শিক্ষা দিবেই। ভার্সিটির ছুটির পর ক্লাসের সব স্টুডেন্ট একে একে ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির মাঠে এসে ঘোরাঘুরি করছে, আবার কেউ কেউ ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। তামিমও শুভকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে নিশি দ্রুত গতিতে তাদের পিছু পিছু আসতে লাগলো। আর একসময় তাদের কাছে এসে তামিমকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই শুভ নিশির উপস্থিতি টের পেয়ে তামিমকে টেনে হালকা সরিয়ে নিল। এতে নিশি নিজেই মাটিতে পড়ে গেল। শুভ হেসে বলল, কি মিস নিশি, মাটিতে পড়ে আছেন কেন? নিশি বলল, ইউ। শুভ বলল, সরি, আমি আপনাকে তুলতে পারবো না, উঠার হলে আপনি নিজেই ওঠেন, চল তামিম। তারপর শুভ তামিমকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। তামিম বলল, কি রে, ওই নিশি মাটিতে পড়লো কিভাবে? শুভ বলল, আর বলিস না, তোকে ধাক্কা দিয়ে ফেলতে আসছিল, তাই আমি তোকে টান মেরে সরিয়ে নিলাম, আর এতে ও নিজেই পড়ে গেল, বলেই হাসতে লাগলো শুভ। তামিম বলল, এই মেয়েদের কবে ঠিক হবে বুঝতে পারছি না, আর হ্যাঁ তোকে তো একটা কথা জানানোই হয়নি। শুভ বলল, কি কথা? তামিম বলল, নিশির বডিগার্ড হিসেবে কাজ করার জন্য ওর আব্বু আমাকে যে টাকা দিয়েছিল সেই টাকা আমি ওনাকে ফিরিয়ে দিয়েছি, এখন আর আমি নিশির বডিগার্ড না। শুভ বলল, বলিস কি, তোকে কত টাকা দিয়েছিল ওর আব্বু? তামিম বলল, 3000 টাকা। শুভ বলল, এত টাকা তুই পেলি কোথায়? তামিম তারপর গতকালের বিষয়টা বলল। শুভ বলল, ওই মেয়ে তোকে চিনেও না, অথচ তোকে এত টাকা দিল, ব্যাপার কি বলতো? তামিম বলল, আমি নিজেও বুঝতে পারছি না ও কেন আমাকে এত টাকা দিল, তবে ওই মেয়েকে কোনোদিন একা পেলে এই বিষয়ে জিজ্ঞেস করে দেখবনি। শুভ বলল, আচ্ছা তাহলে এখন বাসায় যা, আমিও গেলাম, কাল দেখা হবে। তামিম বলল, ওকে, আল্লাহ হাফেজ, বলেই তারা বাসার দিকে হাঁটা ধরলো। এইদিকে মায়াও নিশির পিছু পিছু এসেছিল। নিশিকে মাটিতে পড়তে দেখে মায়াও হেসে ফেলে। মায়ার হাসি দেখে নিশি রেগে গিয়ে বলল, ওই কুত্তি হাসবি না একদম, আমায় এসে তোল। মায়া হাসতে হাসতে বলল, দেখলি তো অন্যকে ফেলতে গিয়ে কিভাবে নিজেই পড়ে গেলি। বলতে বলতে নিশিকে মাটি থেকে উঠালো। নিশি রাগে কটমট করে বলল, ওই বেটা খুব বেড়েছে, ওকে তো আমি ছাড়বো না। মায়া বলল, দেখিস আবার ধরতে গিয়ে যদি আগের মতো পড়ে যাস না, বলেই মুখ টিপে হাসতে লাগলো। মায়ার কথা শুনে নিশি কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। নিশি চলে যাওয়ার পর মায়াও সেখান থেকে চলে আসলো বাসায়। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন তামিম ভার্সিটিতে এসে একটা পুকুর পাড়ে বসে আছে। এই যে মিস্টার, এখানে একা একা বসে আছেন কেন? হঠাৎ একটা মেয়ে কণ্ঠে কথাটা তামিমের কানে এসে পৌঁছালো। তামিম পিছনে ফিরে দেখলো তার পিছনে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে এইখানে দেখে তামিম তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। তামিম বলল, আরে আপনি এখানে? মায়া বলল, কেন, আমি আসতে পারি না? তামিম বলল, সেটা কখন বললাম, ভার্সিটিতে আপনিও পড়েন আমিও পড়ি, আপনার তো এখানে আসার অধিকার আছেই। মায়া বলল, তাহলে আমায় দেখে এত অবাক হলেন কেন? তামিম বলল, না আসলে হঠাৎ করে দেখছি তো তাই আর কি। মায়া বলল, ও তা আপনি এখানে একা একা বসে আছেন কেন? তামিম বলল, এমনি বসে আছি। মায়া বলল, ও। তামিম বলল, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, তার উত্তর দিবেন? মায়া বলল, কি কথা বলেন। তামিম বলল, আপনি আমাকে ভালো করে চিনেন না, অথচ গতকাল আপনার আব্বুর থেকে আমাকে 3000 টাকা নিয়ে দিলেন কেন? মায়া বলল, কারণ আমি চাই না নিশি আর আপনার উপর অত্যাচার করুক। আপনার সাথে নিশি যেরকম ব্যবহার করে এটা আমার একদমই ভালো লাগে না। তামিম বলল, নিশি আমার উপর অত্যাচার করলে আপনার ভালো লাগবে না কেন? মায়া বলল, জানি না। তামিম বলল, আচ্ছা, আর আমি মাস শেষ হলে টাকা পেলে আপনার আব্বুকে ওই টাকাটা ফিরিয়ে দিবনি। মায়া বলল, ভুলেও এ কাজ করবেন না বলে দিলাম, না হলে কিন্তু আব্বুকে বলে আপনার কাছ থেকে বের করে দিব। তামিম বলল, কিন্তু? মায়া বলল, যা বলেছি তাই হবে, আপনাকে আর ওই টাকা ফিরিয়ে দিতে হবে না, তবে এর বদলে যদি আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করেন তাহলে আমি অনেক খুশি হব। তামিম বলল, আপনার সাথে ফ্রেন্ডশিপ? মায়া বলল, কেন করবেন না? তামিম বলল, না মানে আসলে। মায়া বলল, আচ্ছা তাহলে করতে হবে না, থাক। তামিম বলল, না করবো তো। মায়া তামিমের দিকে হাত বাড়িয়ে বলল, ওকে তাহলে ফ্রেন্ডস। তামিম কিছু না বলে মায়ের হাতের সাথে হাত মিলিয়ে নিল। তামিম আর মায়া একে অন্যের হাত ধরে আছে। ঠিক তখনই কোথা থেকে জানি নিশি এসে তাদের মাঝে উপস্থিত হলো। নিশি বলল, কিরে মায়া, এই চাকরের বাচ্চা তোর হাত ধরে আছে কেন? এই চাকরের বাচ্চা, তুই ওর হাত ধরে আছিস কেন? হাত চার। রাগে গলায় কথাগুলো বলল নিশি। হঠাৎ নিশিকে এইখানে দেখে তামিম আর মায়া দুজনেই অবাক হয়ে যায়, আর সাথে সাথে দুইজন একে
অন্যের হাত ছেড়ে দেয়। মায়া নিশির কিছুটা কাছে এসে বলল, আরে নিশি, তুই কখন এলি? নিশি বলল, যখন এই চাকরের বাচ্চা তোর হাত ধরেছিল। মায়া বলল, নিশি, তুই ওনাকে চাকরের বাচ্চা বলছিস কেন? নিশি বলল, চাকরের বাচ্চাকে চাকরের বাচ্চা বলবো না তো কি বলবো? মায়া বলল, ওনার একটা নাম আছে, সেই নাম ধরে ডাক। নিশি বলল, ওর নাম ধরে ডাকার কোনো ইচ্ছা নেই আমার। মায়া বলল, তাহলে এই নামে ওনাকে আর ডাকিস না। নিশি বলল, এটা আমার ইচ্ছা। আর তুই? তামিমকে উদ্দেশ্য করে বলল, মায়ের হাত ধরেছিলি কেন? তামিম বলল, আমি ধরিনি। উনি তামিমকে থামিয়ে নিশি বলল, চুপ, একদম ওর দই দিবি না, আমি দেখেছি তুই ওর হাত ধরেছিলি। তামিম কিছুটা রেগে বলল, হ্যাঁ ধরেছি, এবং আরো ধরবো। কি করবেন আপনি? নিশি বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোকে তো আমি বলেই তামিমকে মারার জন্য হাত ওঠালো, আর অমনি মায়া নিশির হাত ধরে ফেললো। মায়া বলল, উনি তো আর তোর হাত ধরেনি, ধরেছে আমার হাত। এতে তোর এত প্রবলেম হচ্ছে কেন? তাছাড়া উনি আমার হাত ধরেনি, ওনার সাথে ফ্রেন্ডশিপ করার উদ্দেশ্যে আমি ওনার সাথে হাত মিলিয়েছিলাম। নিশি বলল, তুই ওই চাকরের বাচ্চার সাথে ফ্রেন্ডশিপ করেছিস, কিন্তু কেন? মায়া বলল, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। তোর কোনো প্রবলেম? নিশি বলল, না, আমার কোনো প্রবলেম নেই, তবে তুই এর মধ্যে কি এমন দেখলি যে ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিলি? মায়া বলল, উনার মধ্যে একটা সুন্দর মন আছে, যা সবার মধ্যে নেই, তাই আমি ওনার সাথে ফ্রেন্ডশিপ করেছি। হয়তো উনি আমাদের মতো বড়লোক পরিবারের সন্তান না, কিন্তু উনি তো আমাদের মতোই মানুষ নাকি? আর আমরাই বা কি বড়লোক? আমরা নিজেরা কি আজ পর্যন্ত 1 টাকা ইনকাম করেছি কখনো? আমাদের বাবারাই তো কাজ করে টাকা ইনকাম করেন, আর আমরা তাদের টাকা দিয়ে ক্ষমতা দেখাই। কিন্তু উনি এই বয়সে পরিবারের জন্য কাজ করে ইনকাম করছেন, যেটা আমরা করছি না। তারপরও তুই ওনাকে এতটা ঘৃণা করিস কেন বলতো? নিশি বলল, তুই তোর ফ্রেন্ড নিয়েই থাক, আমি গেলাম, বলেই রাগ দেখিয়ে চলে গেল। নিশি চলে যাওয়ার পর মায়া তামিমের কাছে এসে দাঁড়ালো আর বলল, আপনি ওর কথাই মনে কষ্ট নিয়েন না প্লিজ। আসলে নিশি ছোট থাকতেই ওর আম্মু মারা যান, তারপর নিশির আব্বু তাকে তার নানু বাড়ি পাঠিয়ে দেন। এরপর থেকে নিশি ওইখানেই বড় হতে থাকে। তার নানু বাড়ির লোকেরাও তাকে খুব ভালোবাসে। যখন যা চেয়েছে সে তাই পেয়েছে, তবে তারা তাকে কোনোদিন আদব কায়দা শিখায়নি, বিদায় নিশি আজ এমন হয়েছে। বড় শ্রেণীর লোকদের ছাড়া অন্য শ্রেণীর লোকদেরকে সে দেখতেই পারে না, সবসময় তাদেরকে এড়িয়ে চলে। তামিম বলল, ওর ব্যাপারে আমি এত কিছু জানতাম না, আজ আপনার মুখ থেকে শুনলাম। তবে এটা জানি যে ওর আম্মু নেই, আর ওর ব্যবহারে আমি এটাই ভালোই বুঝতে পেরেছি যে ওর অহংকারটা অনেক বেশি। মধ্যবিত্ত আর গরিব লোকদের সে একদমই সহ্য করতে পারে না। মায়া বলল, যাক, তাহলে আপনি ওর ব্যাপারটা বুঝতে পেরেছেন, আর ওর থেকে আপনি একটু দূরে দূরেই থাকেন, কেমন? তামিম বলল, আচ্ছা। মায়া বলল, তা আপনার নামটাই তো জানা হলো না, আপনার নাম কি? তামিম। মায়া বলল, ও, আমার নাম মায়া। আচ্ছা, তাহলে এখন যাই, গিয়ে দেখি ও কি করছে। তামিম বলল, আচ্ছা। আজকে শুভ ভার্সিটিতে আসেনি, তাই তামিমকে একাই ক্লাস করতে হচ্ছে। একে একে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। এইদিকে মায়ার পরিবার রাতে খাবার খেতে ডাইনিং টেবিলে বসেছে। খাবার এক পর্যায়ে মায়ের আব্বু হঠাৎ বলে উঠলেন, তোমার ভার্সিটি পড়ুয়া ওই ছেলেটার আম্মু এখন কেমন আছে? মায়া বলল, কোন ছেলের কথা বলছো আব্বু? মায়ের আব্বু বলল, যে ছেলেটা আমার রেস্টুরেন্টে কাজ করে আর আমার থেকে যে ওকে 3000 টাকা নিয়ে দিয়েছিলে তার আম্মুর চিকিৎসার জন্য, সেই ছেলের কথা বলছি। মায়া বলল, ও তামিমের কথা বলছো? আসলে আব্বু, তোমাকে আমি ওই দিন মিথ্যা বলেছিলাম, ওর আম্মু অসুস্থ না। মায়ের আব্বু বলল, তাহলে ওকে আমার থেকে এত টাকা নিয়ে দিলে কেন? মায়া বলল, ওই দিন যে রেস্টুরেন্টে আমার এক ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম, মনে আছে তার কথা? মায়ের আব্বু বলল, হ্যাঁ। মায়া বলল, আসলে ওই ছেলে আমার ফ্রেন্ডের বাসায় কাজ করে। তারপর মায়া তার আব্বুকে সব খুলে বলল। মায়ের আব্বু বলল, না আম্মু, তুমি ওই ছেলেকে টাকাগুলো দিয়ে অনেক ভালো একটা কাজ করেছো। আমরা ধনী বলে গরিবদের উপর অত্যাচার করব, এটা ঠিক না। আমাদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা। মায়া বলল, আর আব্বু, ও যদি তোমাকে ওই টাকা ফেরত দেয় তাহলে কিন্তু তুমি নিও না। মায়ের আব্বু বলল, আরে ওই টাকা যেহেতু ওকে দিয়ে দিয়েছি, তাহলে আর ফেরত নিব কেন? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? মায়া বলল, তা বলিনি, কিন্তু ও বলেছে মাস শেষে বেতন পেলে ওই টাকা নাকি তোমাকে ফিরিয়ে দিবে, তাই বললাম আর কি। মায়ের আব্বু বলল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওই টাকা আর আমি নিব না, এখন খাওয়া শেষ করো। তারপর মায়া আর কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। রুমে এসে মায়া কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও তামিম সকাল সকাল ঘুম থেকে উঠে হাসান চৌধুরীর বাসায় চলে গেল। ওইখানে গিয়ে এসে নিশির সামনে পড়ে গেল। নিশিকে দেখে তামিম অন্য রুমে এসে ঘর ঝাড়ু দিতে লাগলো। প্রায় কিছুক্ষণ পর নিশি তামিমকে ডাক দিয়ে তার রুমে আসতে বলল। তামিমও ঝাড়ুটা ফেলে নিশির রুমে চলে এলো। তামিম বাইরে দাঁড়িয়ে বলল, ম্যাম আসবো? নিশি বলল, আয়। তামিম বলল, জি ম্যাম, আমায় ডেকেছেন? নিশি বলল, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। তামিম দেখলো নিশির বিছানার পাশে একটা টেবিলে পানির জগ আর গ্লাস রাখা। এসব দেখে তামিম বলল,
পানি তো আপনার পাশেই আছে ম্যাম। তাহলে আর নিশি বলল, তোকে পানি এনে দিতে বলেছি, তাহলে বাড়তি কথা বলছিস কেন? যা পানি নিয়ে আয়। তামিম বলল, জি ম্যাম, একটু অপেক্ষা করেন, নিয়ে আসছি। বলে নিশির রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। নিচে এসে তামিম এক গ্লাস ভর্তি পানি নিয়ে আবার নিশির রুমে চলে আসলো। তামিম বলল, ম্যাম আপনার পানি। নিশির দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল। নিশি বলল, দে। তারপর তামিম নিশির হাতে পানির গ্লাসটা দিয়ে গ্লাস ছেড়ে দিতেই নিশিও গ্লাসটা হাত থেকে ফেলে দিল। ব্যাস, গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এরপর নিশি বিছানা থেকে উঠে তামিমকে চর মারতে যাবে, অমনি তামিম নিশির হাত ধরে ফেললো আর বলে, গ্লাস ভাঙলেন আপনি আর চর খাবো আমি? এটা কি করে হয় ম্যাম? আপনাদের বাসায় কাজ করি বলে যে আপনার সব অত্যাচারও আমার সহ্য করতে হবে, এটা কিন্তু আমাকে বলা হয়নি। নিশি রাগী গলায় বলল, তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? হাত ছাড় আমার। তামিম বলল, নেন, ছেড়ে দিলাম। বলে নিশির হাত ছুঁড়ে মারলো। এতে নিশি ব্যালেন্স হারিয়ে বিছানার উপর পড়ে গেল। নিশি বলল, তোর তো দেখছি দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, দাঁড়া এক্ষুনি আব্বুকে ডেকে তোকে সাহায্য করছি। বলেই তার আব্বুকে ডাকতে শুরু করলো। নিশি চিৎকার করে তার আব্বুকে ডাকছে, আর তামিম ওইখানে তার একটা হাতের উপর আরেকটা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নিশির ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাসান চৌধুরী এসে উপস্থিত হলেন। হাসান চৌধুরী বলল, কি হয়েছে মামুনি, এইভাবে চিৎকার করছো কেন? নিশি বলল, এছাড়া আর কি করব, এই চাকরের বাচ্চার দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে। একটু আগে ও আমার জন্য পানি নিয়ে এসেছিল, আর এই দেখো পানির গ্লাসটাই হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে। এতে আমি ওকে মারতে গেলে আমার হাত ধরে ফেলে আর বলে এইখানে আমার কোনো দোষ নেই। তাহলে কেন আমি শুধু শুধু মার খাবো? আব্বু তুমি এর বিচার করো। নিশির আব্বু বলল, এই ছেলে তুই কোন সাহসে আমার মেয়ের হাত ধরলি, আর গ্লাসটাই বা ভাঙলি কেন? তামিম বলল, স্যার আমি গ্লাসটা ভাঙিনি, উনার হাতে গ্লাসটা দিয়ে গ্লাস থেকে হাত ছড়াতেই উনি গ্লাসটা ছেড়ে দেন, আর এতে গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। নিশি বলল, না আব্বু, ও মিথ্যা বলছে। আমি গ্লাসটা ধরার আগে গ্লাস থেকে হাত ছড়িয়ে নেয় আর গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। শব্দ সোর ওই ইচ্ছা করে গ্লাসটা ভেঙেছে। নিশির আব্বু বলল, আমার মেয়ে কখনো মিথ্যা বলে না, তার মানে তুই গ্লাসটা ভেঙেছিস আর এখন নিশির দোষ দিচ্ছিস। তোকে তো বলেই তামিমকে মারতে যাবেন, তার আগে তামিম ওনার হাতটা ধরে ফেলে। তামিম বলল, কথা ছিল আপনাদের বাসায় 2 বছর কাজ করার, কিন্তু আপনি এটা কখনো বলেননি যে আমাকে অকারণেই মারা হবে। তাহলে এখন কেন আমায় মারতে চাচ্ছেন, যেখানে আমি কোনো দোষই করিনি? নিশির আব্বু বলল, তোর তো দেখছি সত্যি অনেক সাহস বেড়ে গেছে, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার হাত ধরিস, আবার আমার মুখের ওপর কথা বলিস। তামিম বলল, মাফ করেন স্যার, এইখানে সাহসের কিছুই নেই। এতদিন আপনার প্রতি আমার একটা শ্রদ্ধা ছিল, বিদায় আপনি মারলেও আমি এর প্রতিবাদ করিনি, কিন্তু আপনি আজ আমাকে অকারণেই মারতে যাচ্ছিলেন, তাই আমি আর চুপ থাকতে পারিনি। স্যার আপনিও মানুষ, আমিও মানুষ, আমাদের মধ্যে পার্থক্যটা শুধু এটাই যে আপনারা বড় লোক আর আমরা মধ্যবিত্ত। আপনারা ধনী হয়ে আমরা গরিবদের উপর অত্যাচার করবেন, এটা কিন্তু ঠিক না স্যার। নিশির আব্বু বলল, এই বেয়াদব ছেলে, কি বলতে চাস তুই? আমরা তোর উপর অকারণে অত্যাচার করি, অকারণে তোকে মারধর করি? আরে তোদের তো ভাগ্য ভালো যে আমি তোদেরকে টাকা পরিশোধ করার জন্য একটা মাধ্যম দিয়েছি। আমার জায়গায় অন্য কেউ হলে তো তোদের নামে পুলিশে গিয়ে মামলা করে বসতো, কিন্তু আমি এমনটা করিনি। একবার ভেবে দেখ, আমি যদি ওই দিন তোদের নামে পুলিশে মামলা করতাম তাহলে তোদের কি হতো? তোরা কোথায় থাকতি আজ? যে ভাঙা একটা বাড়ি আছে, ওই বাড়িটাও ওই দিন তোদের বিক্রি করে দিতে হতো। তামিম বলল, টাকাগুলোর জন্য আপনি আমাকে খোঁটা দিচ্ছেন? ওকে, তাহলে শুনে রাখেন, আর কাজ করব না আমি আপনাদের বাড়িতে, আর 1 মাসের মধ্যেই আপনার পাওনা টাকা আমি আপনাকে ফিরিয়ে দিব। নিশির আব্বু হেসে বলল, 1 মাসে তুই এত টাকা কোথায় পাবি? তামিম বলল, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু অপেক্ষায় থাকেন, আপনার টাকা আমি 1 মাসের মধ্যেই দিয়ে দিব। নিশির আব্বু বলল, ওকে, তাহলে অপেক্ষায় থাকবো। আর যদি 1 মাসের মধ্যে আমার টাকাগুলো ফিরিয়ে দিতে না পারিস, তাহলে আমি এবার সত্যি সত্যি তোদের নামে পুলিশের কাছে মামলা করব, তখন বুঝবি মজা। তামিম বলল, মামলা করার সুযোগ তো আমি আপনাকে দিবই না, কারণ এর আগে আপনার পাওনা টাকাগুলো আমি আপনাকে ফিরিয়ে দিব। ওকে, তাহলে আমি গেলাম, 1 মাস পর আবার আপনার সামনে এসে হাজির হব আপনার পাওনা টাকাগুলো নিয়ে। কথাগুলো বলেই তামিম হাসান চৌধুরীর বাসা থেকে বেরিয়ে আসলো। তামিম বাসায় এসে নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, হাসান সাহেবকে তো রাগের মাথায় বলে আসলাম যে আগামী 1 মাসের মধ্যে ওনার পাওনা টাকাগুলো ওনাকে ফিরিয়ে দিব, কিন্তু 1 মাসে এত টাকা কোথায় পাবো? যে রেস্টুরেন্টে কাজ করি সেখানে মাত্র 4000 টাকা বেতন পাই, এখন 1 মাস শেষে 4000 টাকা পেলাম, তো আরো টাকা পাবো কোথায়? 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো সহজ ব্যাপার নয়। আমাদের মতো মধ্যবিত্তরা দিনরাত পরিশ্রম করেও মাসে 10,000 টাকা ইনকাম করতে পারে না, সেখানে আমি 1 লক্ষ টাকা কিভাবে ইনকাম করব? উফ, কিছুই বুঝতে পারছি না, এত কম সময়ে এত টাকা আমি কোথায় পাবো? তামিমের আম্মু বলল, কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি? হাসান সাহেবের বাসায় যাসনি?
তামিম বলল, হ্যাঁ গিয়েছিলাম তো, চলে এসেছি। তামিমের আম্মু বলল, তো আজ এত তাড়াতাড়ি আসলি যে? তামিম বলল, এমনি কাজ শেষ তাই চলে এসেছি। তামিমের আম্মু বলল, একটু আগেই তো গেলি, তাহলে এত তাড়াতাড়ি কাজ শেষ হলো কিভাবে? আর তোকে আজ এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে আমায় বলতো। তামিম বলল, কি হবে, কিছুই হয়নি, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না। তামিমের আম্মু বলল, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে। দেখ, আমি তোর মা, আর সব মায়েরা তার সন্তানের মুখ দেখেই বুঝে ফেলে তার সন্তানের কি হয়েছে। আম্মুর কাছে বল কি হয়েছে। তামিম বলল, আসলে আম্মু, আমি হাসান সাহেবের বাসায় কাজ ছেড়ে দিয়ে এসেছি, আমি আর ওনার বাসায় কাজ করতে যাব না। তামিমের আম্মু বলল, এসব কি বলছিস তুই? ওনার বাসায় কাজ করবি না মানে? কাজ না করলে ওনার টাকা তুই পরিশোধ করবি কিভাবে? তামিম বলল, যেভাবেই পারি করব, তবু ওনার বাসায় আর কাজ করব না। আর ওনাকে আমি বলে এসেছি আগামী 1 মাসের মধ্যে ওনার পাওনা টাকাগুলো ওনাকে ফিরিয়ে দিব। তামিমের আম্মু বলল, উনি তো আমাদের কাছে 1 লক্ষ টাকা পান, তুই 1 মাসে ওনাকে এত টাকা কিভাবে দিবি? তামিম বলল, যেভাবেই পারি দিব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। দরকার হলে অন্যের কাছ থেকে ধার করে টাকা আনবো, তবু ওনার বাসায় আর কাজ করব না। তামিমের আম্মু বলল, কিন্তু তুই হঠাৎ ওনার বাসায় কাজ ছেড়ে আসলি কেন? তামিম বলল, শুনো তাহলে কেন ছেড়ে আসলাম। তারপর সে তার আম্মুকে সব বলল। সব শুনে তামিমের আম্মু বলল, ওরা দেখছি সত্যি আমরা গরিব মানুষদের বলে মানুষ মনে করে না, ধনী হয়েছে বলে কি আমরা গরিবদের উপর শুধু অত্যাচারই করবে? তুই ওনার বাসায় কাজ ছেড়ে দিয়ে ভালোই করেছিস। যেখানে তোর উপর প্রতিদিন অকারণে অত্যাচার করা হয় সেখানে কাজ করার দরকার নেই। দরকার হলে আমিও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিনরাত কাজ করব, তবুও তোকে আর ওই বাসায় যেতে হবে না। আমরা দুইজন মিলে কাজ করলে 1 মাসে ওনার পাওনা টাকা ফিরিয়ে দিতে পারবো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।